এইটা তো আসলে জানাই যায় যে সতীনের সম্পর্ক, এটাকে সবাই বলে যে ভারতের সঙ্গে পাকিস্তানের সতীনের সম্পর্ক। আর এখানে সৎ মায়ের ভূমিকা পালন করে হচ্ছে চীন। হ্যাঁ, আমেরিকাও কিছুটা পালন করে। নরেন্দ্র মোদী 2014 সালে যখন প্রথম শপথ নেয় সে সময় কিন্তু পাকিস্তানের তৎকালীন যে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং নওয়াজ শরীফ কিন্তু সেই আমন্ত্রণে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। আপনি জানেন যে নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের জন্মদিনে হঠাৎ করে কিন্তু লাহোরে চলে যান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারত। এই ভারতের সাথে তার পাশের যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, কেমন সম্পর্ক? খুব বেশি ভালো না। কারণ হচ্ছে ভারত সব সময় নিজেদের স্বার্থকে বড় করে দেখে। এরপরও 2024-এ ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর কেমন সম্পর্ক ছিল এবং 2025-এ কেমন সম্পর্ক হতে পারে, আজকের আলোচ্য বিষয় এই নিয়ে। সঙ্গে আছি আমি খান নাজম ই এলাহি, এবং আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ নাজম ভাই। আকরাম, শুনছিলেন আসলে ভারত সবসময় চায় তার আশপাশের যে রাষ্ট্র আছে তাদেরকে অনেকটা দমিয়ে রাখতে বা নিজেদের স্বার্থকে বড় করে দেখাতে। তো এই যে পাকিস্তানের সাথে সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সঙ্গে আর বাংলাদেশের সঙ্গে এর বিষয়টা আমাদের যারা আছেন তারা জানে, দর্শক যারা রয়েছেন। তো প্রথম কোন বিষয়টা আমরা আলোচনা করতে পারি? দেখেন, 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন তার যে শপথ অনুষ্ঠান, সেখানে বাংলাদেশ সহ আমাদের দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা তখন সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। তো এতে করে একটা মেসেজ এসেছিল যে তারা নেইবারহুডদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে চান, অর্থাৎ তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান। এবং পর্যায়ক্রমে কিন্তু নরেন্দ্র মোদী অনেকগুলো রাষ্ট্রে সফর করেছেন, পাকিস্তানে পর্যন্ত তিনি গিয়েছেন। এখন আমরা যদি একটু পর্যায়ক্রমে দেখার চেষ্টা করি যে বাংলাদেশের সঙ্গে যদি আমরা শুরু করি, তারপর পর্যায়ক্রমে বাকি রাষ্ট্রগুলো আমরা দেখতে চাই, তাহলে শুরুতে বাংলাদেশে যদি দেখি তাহলে আওয়ামী লীগের সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা সম্পর্ক বেশ ভালো ছিল, সুসম্পর্ক যেটাকে আমরা বলতে পারি। নরেন্দ্র মোদী দুইবার বাংলাদেশ সফর করেছে। শেষবার তো আপনি জানেন যে 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আসতে গিয়ে কত ঝামেলা হলো। হেফাজতে ইসলাম সহ ইসলামপন্থী যে দলগুলো সেগুলো আসলে চায়নি নরেন্দ্র মোদী আসুক, এটা নিয়ে নানান ঘটনা কিন্তু ঘটেছে। আকরাম, তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। তারপরেও কিন্তু নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছে। এর একটা যৌক্তিক কারণ তারা দেখিয়েছিল যে বাংলাদেশের যে স্বাধীনতা, সেখানে ভারতের একটা বড় আসলে ইফোর্ট আছে বা বড় একটা কি বলবো অংশগ্রহণ আছে, অবদান আছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক আছে। সেই কারণেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী সেই অনুষ্ঠানে তারা ভারতকে আমন্ত্রণ জানায় এবং নরেন্দ্র মোদী সেটা গ্রহণও করে। এখন 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুসম্পর্ক বলা যেতে পারে। কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে বেশ ছন্দপতন ঘটে, এবং শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন এবং এখনো পর্যন্ত তিনি ভারতেই আশ্রয় গ্রহণ করেছেন এবং অতিথি হিসেবে। ভারতের সঙ্গে যে রোমান্টিক সম্পর্ক ছিল সেই রোমান্টিক সম্পর্ক আসলে এখন নেই, সেটা আসলে নেই। দ্বিপাক্ষিক যে সম্পর্কটা যদি বলি আমরা, অফিসিয়াল যেটা বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কটা এখন আসলে ভালো নেই। ইভেন 2023-এর আগস্ট পর্যন্ত যে পরিমাণ রপ্তানি ভারত করেছিল বাংলাদেশে, 2024-এর আগস্ট পর্যন্ত এসে সেটা 24% পর্যন্ত কিন্তু কমে গেছে। এই দিক দিয়ে বিবেচনা করলে বোঝা যায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আসলে নেতিবাচকের দিকেই যাচ্ছে। পাশাপাশি যে আমাদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিন্তু ভালো যাচ্ছে না। পাশাপাশি ভারত বিভিন্ন ইস্যুতে বলছে যে, তাদের মিডিয়া বলছে, তাদের সরকার বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এতে করে আমাদের যে স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, সেটাকে কিন্তু তারা ক্ষুণ্ণ করছে, খাটো করে তুলছে। যার কারণে আমাদের এই প্রজন্ম বা আমরা বাংলাদেশিরা কিন্তু এটাকে ইতিবাচকভাবে নিচ্ছি না। অর্থাৎ বাইরের যে রাষ্ট্রগুলো আছে তাদের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। হ্যাঁ, এটা ষড়যন্ত্র করেই কিন্তু করছে। যার ফলে এই দিক বিবেচনায় মনে হয় যে 2024 সালের মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারেই কিন্তু মধুর ছিল না। এখন 2025 কেমন যাবে সেটা আসলে অপেক্ষা করতে হবে যে কেমন যায়। এই যে ভারত যে বলে যে নেইবারহুড ফার্স্ট, আসলে
ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কেমন? তারা তো খুব কাছাকাছি। হ্যাঁ, এইটা তো আসলে জানাই যায় যে সতীনের সম্পর্ক, এটাকে সবাই বলে যে ভারতের সঙ্গে পাকিস্তানের সতীনের সম্পর্ক। আর এখানে সৎ মায়ের ভূমিকা পালন করে হচ্ছে চীন। হ্যাঁ, আমেরিকাও কিছুটা পালন করে। নরেন্দ্র মোদী 2014 সালে যখন প্রথম শপথ নেয় সে সময় কিন্তু পাকিস্তানের তৎকালীন যে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং নওয়াজ শরীফ কিন্তু সেই আমন্ত্রণে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। আপনি জানেন যে নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের জন্মদিনে হঠাৎ করে কিন্তু লাহোরে চলে যান। এতে করে বিশ্ববাসী মনে করেছিল যে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কের যে বরফটা এতদিন জমেছিল বৈরী সম্পর্কে, সেটা হয়তো গলতে শুরু করেছে। এরপরেও দেখেন যে অনেক ব্যাপারে কিন্তু হয়ে ওঠে না। বিশেষ করে ভারতীয় যে মিডিয়া রয়েছে সেগুলো মনে করে সবসময়, এবং ভারতীয় সরকার মনে করে বিশেষ করে কাশ্মীরকে নিয়ে তাদের মধ্যে একটা কিন্তু বৈরী সম্পর্ক সবসময় চলমান, এবং তারা মনে করে যে পাকিস্তান হয়তো সন্ত্রাসবাদকে উস্কে দেয় সবসময়, যেটা ভারতের জন্য ক্ষতির কারণ হতে পারে। যার কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খুব একটা মধুর হয়ে ওঠে না। এরপর আপনি জানেন যে 2025 সালে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির যে ম্যাচগুলো সেগুলো কিন্তু আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান। ভারত ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা পাকিস্তানে খেলতে চাই না। এখন কি হবে, ম্যাচ তো অনুষ্ঠিত হতে হবে, সেই কারণে হাইব্রিড মেথডে কিন্তু ইন্ডিয়ার ম্যাচগুলো দুবাই অনুষ্ঠিত হবে। এই দিক দিয়েও যদি ধরা যায় তাহলে কিন্তু 24 সালে বা 25 সালেও ভারতের সঙ্গে যে পাকিস্তানের সম্পর্ক সেটাকে খুব মধুর ধরে নেওয়া যাচ্ছে না। আমরা পাকিস্তানের কথা শুনছিলাম, তো সেক্ষেত্রে নেপালের সাথে ভারতের সম্পর্কটা কেমন? দেখুন, শুরুতে মনে হয়েছিল যে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কটা সবচেয়ে বেশি কাছের হবে, সবচেয়ে বেশি মজার হবে। এর প্রথম যে লক্ষণ সেটা নরেন্দ্র মোদী এখন পর্যন্ত তার ক্ষমতায় 5 বার নেপাল সফর করেছেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান, বিশেষ করে ভারতের মতো বড় একটা রাষ্ট্রের, একটা গণতান্ত্রিক দেশের একটা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন 5 বার একটা প্রতিবেশী ছোট রাষ্ট্রে ভ্রমণ করে, তখন ধরে নিতে হবে এটা আসলে একটা ভালো সম্পর্কের লক্ষণ। নেপালের সঙ্গে ভারতের 1750 কিলোমিটার কিন্তু সীমান্ত এলাকা রয়েছে, এবং বর্তমানে কিন্তু নেপালে কমিউনিস্ট পার্টি অফ নেপাল তারা ক্ষমতা রয়েছে। নেপালের কমিউনিস্ট পার্টির যে সভাপতি কেপি শর্মা ওলি, তাকে কিন্তু ভারত বিদ্বেষী বা ভারত বিরোধী হিসেবেই মানুষ চিনে থাকে, এবং এখন যেহেতু তার দল ক্ষমতা রয়েছে সেই ক্ষেত্রে ভারতের জন্য এটা একটু আসলে নেতিবাচক, বা একটু সম্পর্কটা আসলে মধুর খুব একটা হবে না বা যাচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। এখানে দেখেন কি হয়, নেপালে যখন কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হয় চিরাচরিত যে নিয়ম রয়েছে তারা কিন্তু প্রথমে ভারতে সফর করেন, কিন্তু কমিউনিস্ট পার্টির ওই নেতা মিস্টার ওলি তিনি কিন্তু ভারতে ভ্রমণ করেননি বা ভারতে সফরে যাননি, তিনি কিন্তু সফর করেছেন চীনে। এখানে একটা বার্তা কিন্তু বেশ ক্লিয়ার যে নেপালের সঙ্গে যে সরকার রয়েছে নেপালে এখন, সেই সরকারের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। এর বাইরেও চীনের সঙ্গে এদের বেশ কিছু চুক্তি হয়েছে, এবং চীন বড় ধরনের ইনভেস্ট কিন্তু এই মুহূর্তে নেপালে করছে। এর পাশাপাশি আপনি জানেন যে 2023 সালে ভারতের সংসদে কিন্তু একটা মানচিত্র দেখানো হয়েছিল, যে মানচিত্রে কিন্তু বাংলাদেশ সহ নেপালকে কিন্তু তাদের যে ভূখণ্ড সেটার মধ্যে ইনক্লুড করা হয়েছিল, জানিয়ে কিন্তু বাংলাদেশ এবং নেপালে বেশ কিন্তু বিতর্ক তৈরি হয়। যার ফলে সবকিছু মিলে এখনো পর্যন্ত নেপালের সঙ্গে কিন্তু ভারতের সুসম্পর্ক ধরে নেওয়া যাচ্ছে না। তবে ভারতীয় যারা বিশেষজ্ঞ, কূটনৈতিক বিশেষজ্ঞ, তারা মনে করছেন যে নেপাল এই মুহূর্তে ব্যালেন্স করে খেলার চেষ্টা করছে। ভারতের সঙ্গে যেই চুক্তিগুলো রয়েছে বা ভারতের সঙ্গে যেমন সম্পর্ক রয়েছে, একই সঙ্গে সে আবার চীনের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে। এখানে তারা বেশ কিছুটা কৌশলী কিন্তু আসলে হয়েছে, এবং তারা খুব কৌশলের সঙ্গে যাওয়া একটা চেষ্টা তারা করছে। আকরাম, আপনি বলছিলেন যে নেপাল ভারতকে এক হাত দেখিয়েছে, তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যে মালদ্বীপ এক হাতের বেশি দেখিয়েছে, কারণ আমরা দেখেছি 2023-এ মোহাম্মদ মুইজ তিনি রাষ্ট্রপতি হিসেবে আসার পরে ইন্ডিয়া আউট একটা স্লোগান দিয়েছিলেন। আসলে ইন্ডিয়াকে কতটা তারা আউট করতে পেরেছিলেন? দেখেন, নরেন্দ্র মোদী 2024 সালে কিন্তু আসলে এইখানে মালদ্বীপে ভ্রমণ করেছিলেন, এবং মালদ্বীপের কিছু ভ্রমণ বা সুন্দর সিনারিও ছবি সে তুলেছিল, এবং টুইট করে নরেন্দ্র মোদী পোস্ট করেছিল যে এই জায়গাটা ভ্রমণে আসেন। তো এইটা যখন নরেন্দ্র মোদী আসলে ভ্রমণ করতে বলে, তখন আসলে দুই দেশে একটা বিতর্ক তৈরি হয়। বিশেষ করে মালদ্বীপের জনগণ এটাকে পজিটিভলি নেয়নি। তাদের কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী এখানে ডাবল স্ট্যান্ডার্ড খেলার একটা ট্রাই করছে, যেটা নরেন্দ্র মোদীর ক্যারেক্টারের সঙ্গে খুব ভালো যায় এবং বিশ্ববাসী পরিচিত এটার সঙ্গে। যার ফলে কিন্তু ওইখান থেকে শুরু হয় যে আসলে শুরুতেই এদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না, কারণ এরা ভারত তো সবসময় ডমিনেটিং একটা আচরণের মধ্যেই থাকে।
যখন আপনি কোনো প্রতিবেশীর সঙ্গে ডমিনেটিং অ্যাটিটিউড দেখাবেন, তখন কিন্তু আপনি প্রতিবেশী হিসেবে খুব ভালো প্রমাণ দিতে পারবেন না। আপনি বড় ভাই বা দাদা হিসেবে যদি আপনি আবিষ্কার করতে চান, নিজেকে জাহির করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে প্রতিবেশীর সঙ্গে ভালো একটা সম্পর্ক রাখতে পারবেন না। কারণ সবাই তো শেখ হাসিনার মতো আপনাকে ঢেলে দিবে না যে আপনি সারা জীবন কৃতজ্ঞ স্বীকার করবেন। সবার তো এই প্রয়োজন আসলে নাই। মালদ্বীপ ছোট রাষ্ট্র, কিন্তু তারপরও তারা কিন্তু অনেক সক্ষমতা দেখিয়েছে, বা কি বলা যায়, আমরা যেটা বলছিলাম যে এক হাত বলি দুই হাত বলি, এটি কিন্তু মালদ্বীপ দেখিয়েছে। মিস্টার মুইজ ক্ষমতা আসার পর কিন্তু তিনি চীনের দিকে ঝুঁকে পড়েছেন, আর এই কারণেই ধরে নেওয়া যায় যে ভারত কিন্তু কিছুটা ব্যাকফুটে চলে গেছে। তবে ভারত চাচ্ছে সুসম্পর্ক তৈরি করার জন্য, যে 2024 সালে কিন্তু ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু আসলে মালদ্বীপ সফরে গিয়েছিলেন 3 দিনের, এবং বেশ কয়েকটা চুক্তি তারা করেছে। এবং এখন দেখা যাচ্ছে যে আসলে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কটা 2025 সালে কেমন যাবে সেটা আসলে সময়ের অপেক্ষা। আফগানিস্তান নিয়ে কিন্তু ভারতের ব্যাপক ভয় আছে, কারণ বলা হয়ে থাকে যে তালেবান রাষ্ট্র। তো সেক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে ভারত কি কি স্ট্র্যাটেজি মেনটেন করে? ভারত আসলে স্ট্র্যাটেজি তালেবান আসাতে তো তাদের জন্য একটু ক্ষতির কারণ হয়ে গেছে। আপনি জানেন যে 1974 সাল পর্যন্ত কিন্তু ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা সীমান্ত সম্পর্ক ছিল, এবং 90 দশকে যখন প্রথমবার তালেবান সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু ভারত তাদেরকে কোনো সমর্থন দেয়নি, যার ফলে ওই সময়টা কিন্তু তাদের মধ্যে বৈরী সম্পর্ক যায়। এরপর 9/11-এর পরে যখন আমেরিকান যোদ্ধারা যখন আসলে আফগানিস্তান দখল করে নেয়, তখন কিন্তু ভারতের জন্য আবার সুদিন ফিরে আসে। তখন তারা কয়েক বিলিয়ন ডলার সেখানে বিনিয়োগ করে, এবং ভালোভাবেই তারা আসলে সেই জায়গাটা দখলে নেওয়ার চেষ্টা করে, এবং সে সময় তারা একটা ভালো সম্পর্ক কিন্তু কন্টিনিউ করে। এবং আপনি জানেন যে 2016 সালে কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু আফগানিস্তান সফর করেছিল। তাদের সুদিন ছিল, আসলে সুসম্পর্কই ছিল। তখনকার যে প্রধানমন্ত্রী ছিল আশরাফ গানি, তার সঙ্গে ভালো সম্পর্কই ছিল। এরপর 2021 সালে যখন আবার হচ্ছে তালেবান সরকার ক্ষমতায় চলে আসে, তখন কিন্তু আবার ভারতের জন্য এটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাদের আসলে এই হচ্ছে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক। তবে এখন তালেবানদের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা করছে। তবে সম্প্রতি কাতারকে মিডিয়া করে আফগানিস্তান এবং ভারতের মধ্যে একটা গোপন যোগাযোগ হচ্ছে। তারা অনেক ব্যাপারেই একমত পোষণ করেছে, এবং সেটার ফলাফল দেখতে হলে আমাদেরকে 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ 2025 সালের শেষে বোঝা যাবে যে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আসলে কেমন যাচ্ছে। এই হচ্ছে ঘটনা। আমরা যে বিষয়টি দেখেছি একরাম, যে শ্রীলঙ্কায় মাঝখানে দারুণ অর্থনৈতিক মন্দা ছিল এবং অনেক রাজনৈতিক সমস্যা ছিল। তো সেক্ষেত্রে এই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে নিয়ে আসলে ভারত কি পররাষ্ট্রনীতি ফলো করে? দেখেন, ভারত মহাসাগরীয় যে অঞ্চল, সেখানে ভৌগোলিক কারণে শ্রীলঙ্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসবাস করছে। আর সেই ভৌগোলিক অবস্থানের কারণে ভারত এবং চীন দুই রাষ্ট্রই কিন্তু শ্রীলঙ্কাকে একটা বাড়তি গুরুত্ব দিয়ে থাকে। আপনি জেনে থাকবেন যে শ্রীলঙ্কার যে পররাষ্ট্রনীতি, সেখানে প্রথমেই গুরুত্ব দেওয়া হয়েছে ভারতকে। ভারতও শ্রীলঙ্কাকেই সেই মতোই গুরুত্ব দিয়ে থাকে, কারণ হচ্ছে ভৌগোলিক একটা অবস্থান। তাছাড়া হয়তো শ্রীলঙ্কার সঙ্গে তাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে অন্যান্য কারণে, বা ভৌগোলিক অবস্থানের কারণে থাকতে পারে। এখন 2022 সালে শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো, যে সরকার যে পতন হলো, বাংলাদেশের যে চিত্র, বাংলাদেশের 2024-এর আগস্ট কিন্তু 1 বছর 2 বছর আগে কিন্তু শ্রীলঙ্কাতে ঘটেছে। ওই সরকার পতনের আগে থেকেই কিন্তু শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে বেশ ধুঁকছিল, বা আপনি জানেন যে বিশ্ব মিডিয়াও সেটা হয়েছিল যে তারা নিজেদেরকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। সেই সময়টা ভারত নানাভাবে চেষ্টা করেছে শ্রীলঙ্কার পাশে থাকার জন্য, তাদেরকে নানাভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এরপর ধরেন 2024 সালে যে নির্বাচন হয়, সেখানে অনুরা কুমারা দিশানায়েক রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। তিনি বামপন্থী একজন নেতা, এবং তিনি কিন্তু প্রথম সফর করেন ভারতে। সেই দিক দিয়ে কিন্তু বিবেচনায় নেওয়া যায় যে ভারত যে তাদের দুঃসময় রাষ্ট্রকে যে সমর্থনটা দিয়েছে বা সাপোর্টটা দিয়েছে, নতুন বামপন্থী নেতা সেই দিশানায়েক ক্ষমতায় আসার পরে কিন্তু প্রথম ভারত সফর একটা ভালো সিগন্যালই দিচ্ছে যে তারা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক আসলে কন্টিনিউ করতে চায়। আকরাম, বিষয়টা কি এমন যে ভারতের যতগুলো প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, তাদের মধ্যে শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্কটা বেশি গাঢ়, গভীর? দেখুন, প্রতিবেশী আসলে প্রতিবেশীর সঙ্গে নানান কারণে সম্পর্ক ভালো থাকতে পারে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত রেখা, সেটা 40,000 কিলোমিটারের বেশি। এই দিক দিয়ে একটা গুরুত্ব বহন করে। পাকিস্তানের সঙ্গে তাদের সীমান্ত রয়েছে, এই দিক দিয়ে একটা গুরুত্ব বহন করে। এখন শ্রীলঙ্কার সঙ্গে তাদের যে ভারতীয় মহাসাগরের যে অঞ্চলে যে শ্রীলঙ্কার যে অবস্থান, সেখানে বাণিজ্যিক কারণে তাদের গুরুত্ব বাড়তে পারে। নানান কারণেই হতে পারে।
তো এখন শ্রীলঙ্কার সঙ্গে বেশি কি কম বিষয়টা এরকম নয়, সম্পর্কটা হচ্ছে দ্বিপাক্ষিক, সম্পর্কটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। যার সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, স্বার্থ যখন আদায় করতে পারবে তখন তার কাছে অনেক গুরুত্বপূর্ণ সেই সম্পর্কটা। এটাই হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের বৈশিষ্ট্য। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেখানে আমরা নতজানু পররাষ্ট্র নীতি দেখেছি এবং আমরা কিন্তু ভারতকে কখনো এক হাত দেখাতে পারিনি, বরঞ্চ তারা বারবার এক হাত, দুই হাত, তিন হাত যত যেভাবে দেখানো যায় সেটা আমাদেরকে দেখিয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আপনি এক হাত দুই হাতের কথা বন্ধ রাখেন। প্রথম কথা হচ্ছে আমরা জনগণরা যেভাবে চিন্তা করি, রাষ্ট্র রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি সেটা আসলে ওইভাবে চলে না। দ্বিপাক্ষিক সম্পর্কগুলো হয় বাইলেটারাল সম্পর্ক। এখন বাইলেটারাল সম্পর্কে হচ্ছে আপনি কতটুকু আপনার রাষ্ট্র আদায় করতে পারলো, বা আপনার রাষ্ট্র কতটা যৌক্তিক কারণ দেখিয়ে কতটা তাদের কাছ থেকে আদায় করে নিতে পারলো, বা নিজেদেরকে কতটুকু আসলে মর্যাদার আসনে ধরে রাখতে পারলো, সেটা হচ্ছে রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের উপর ডিপেন্ড করে। আমরা এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো অনেক কিছু জানি বা অনেক কিছু জানার সুযোগ হয়, বা ভাষাগত কারণে আমরা অনেক কিছু জানার সুযোগ পাই। পশ্চিমবঙ্গের ওদের অনেকগুলো রাষ্ট্রে বাংলা ভাষা প্রচলিত রয়েছে, যার কারণে আমরা অনেক কিছু কিন্তু জেনে যাই। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে, নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে অনেক ব্যাপার কিন্তু আমাদের জানার সুযোগ হয় না। ফলে হয়েছে কি যে এই পররাষ্ট্রনীতিটা নত জানু কি উঁচু জানু, এটা সরকার ঠিক করে। আমরা এক হাত দিব না তিন হাত দিব, আসলে প্রতিবেশীর সঙ্গে তো সম্পর্কটা আঙ্গুল দেয়া নেয়ার না ভাই, দেনা পানোর সম্পর্ক। তো দেনা পানোর সম্পর্ক আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ডিমান্ড করবেন, তারা তাদের মতো ডিমান্ড করবে, আপনি যতটা আলোচনা করে আদায় করে নিতে পারবেন, সেটা হচ্ছে পররাষ্ট্র নীতির সবচেয়ে উত্তম পন্থা। এই হচ্ছে শেষ কথা। তবে যেহেতু বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার আছে, সামনে একটা নির্বাচন হবে, নতুন আরেকটা সরকার, নির্বাচিত সরকার আসবে, তখন হয়তো ভারতের পররাষ্ট্রনীতিতে কিছুটা পরিবর্তন আসবে বলে আমরা মনে করি। যেটা আমরা এখন বলছি যে নতজানু সম্পর্ক, সেটা হয়তো লেভেল প্লেইং যে ফিল্ড হবে সেখানে হয়তো এসে দুই বিন্দুতে মিলতে পারে। আকরাম, যেমনটি বলছিলেন যে 2024-এ ভারতের সঙ্গে তার যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তাদের যে সম্পর্ক গিয়েছে, যেভাবে অতিবাহিত হচ্ছে, আগামী দিনগুলোতে যাতে ভালো হয় আমরা কিন্তু সেই প্রত্যাশাই রাখছি। জি নিশ্চয়ই। আপনি সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক অবশ্যই মজবুত হোক, আমরা সেই প্রত্যাশাই রাখছি। তবে সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশ যেন নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে, সে বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।